আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মিতা মুস্তাফা। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা থাকলে সংবিধানের অধীনেই সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন সম্ভব বলে মনে করেন আইন বিশ্লেষকরা। তারা বলছেন, বর্তমান সংবিধানের সংকট নিরসনের সব ব্যবস্থাই রয়েছে এবং রয়েছে সমাধানের পথ, কিন্তু দায়িত্বশীল মনোভাব নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল সমাধানের পথে এগিয়ে না এলে সংকট বাড়বে। হাসান মাহমুদের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দল সহ সব মহলেই বিরাজ করছে অস্বস্তি। সম্প্রতি দুনেত্রীর বক্তব্য এই অস্বস্তিকে আরো বাড়িয়ে দিয়েছে, তৈরি করেছে উদ্বেগ উৎকণ্ঠা। সরকার দলীয় নেতারা বারবার বলছেন, সংবিধান মেনেই হবে নির্বাচন। সংবিধান সংশোধন করেছি, যা হবে সংবিধান মোতাবেক হবে, তার থেকে এক চুলও নড়া হবে না। বাস, সংবিধানের বাইরে আমরা যেতে পারবো না। এমনতর অবস্থায় সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল না আনা হলে সংবিধান মেনে আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কি হতে পারে, বা আদৌ দুদলের কাছে গ্রহণযোগ্য হবে এমন কোনো উপায় সংবিধানে রয়েছে কিনা? এমন প্রশ্নের উত্তরে সংবিধানের 56 অনুচ্ছেদে দেখা যায়, বর্তমান সরকারের মেয়াদ শেষে পরবর্তী নির্বাচন পরিচালনার জন্য রাষ্ট্রপতি যে মন্ত্রিসভা গঠন করবেন সেখানে 9% নির্বাচিত এবং সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য এমন 1% অনির্বাচিত মন্ত্রী থাকতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক আসিফ নজরুল মনে করেন, সংবিধানে যে বিধান রয়েছে সে অনুযায়ী দুদলের আগ্রহ থাকলে নির্বাচনকালীন ওই সরকারের মূলে থাকতে পারেন সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। বর্তমান সংবিধান কাঠামোর মধ্যে থেকেও একটা সমঝোতামূলক নির্বাচন সম্ভব। আমাদের সংবিধান অনুযায়ী 1/10 10 ভাগের 1 ভাগ মন্ত্রী বাইরের থেকে নির্দলীয় ব্যক্তিকে নিয়োগ করা সম্ভব। টেকনোক্রেট যে মিনিস্টার হবে সেই টেকনোক্রেট মিনিস্টারকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে, কিন্তু আমি মনে করি একজন নির্দলীয় ব্যক্তি সম্পর্কে আওয়ামী লীগ এবং বিএনপি ঐক্যমত হলো যে উনি এই নির্বাচনকালীন সরকারে থাকতে পারবেন। আওয়ামী লীগ বিএনপি যদি নির্দলীয় কাউকে চায় সেটাও সমাধান হতে পারে। আবার আওয়ামী লীগ বিএনপির বাইরে সংসদে যেসব এমপি আছে অন্যান্য দলের, তাদের মধ্য থেকে কাউকেও আপনার প্রধানমন্ত্রী বানাতে পারে। আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আমিরুল ইসলাম মনে করেন, সংবিধানের সংকট নিরসনের সব ব্যবস্থাই রয়েছে, কিন্তু প্রয়োজন রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল মনোভাব। বসলে অন্তর্বর্তীকালীন সরকারটাকে এমনভাবে চালানো যায় যে সময় যাতে যে ধরনের আশঙ্কাগুলো তারা মনে করেন সেগুলো চিহ্নিত করা দরকার, এগুলো যাতে না হয় আরবিট্রারিলি, সেই জন্য একটা ছোট্ট কমিটি থাকতে পারে এবং সেই কমিটিতে অপোজিশনের লিডারও থাকতে পারেন। তো এগুলো করবার জন্য একটা সংবিধানকে পাল্টে আবার একটা তত্ত্বাবধায়ক সরকার, এটা আমার মনে হয় যে খুব প্রয়োজন নেই। তো সেজন্য বিএনপির পার্লামেন্টের মেম্বার আছে, আওয়ামী লীগের পার্লামেন্টের মেম্বার আছে, তারা সরকার পরিচালনা করতে পারেন, আর 1/10 তারা ওখান থেকে বাইরে থেকে হয়তো আনতে পারেন। সংবিধান অনুযায়ী সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করতে এখন দুই প্রধান রাজনৈতিক দলের সমঝোতা কিংবা আলোচনার বিকল্প নেই বলেই মনে করেন এই দুই বিশ্লেষক। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানকে আরো বেশি আইনি কাঠামোতে আনতে শিক্ষা আইন করতে যাচ্ছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের নানা অপরাধ সুনির্দিষ্ট করে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড, 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো শাস্তির কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতেই আইনটি চূড়ান্ত করা হবে। ফাইজুল্লাহ মাহমুদের রিপোর্ট। শিক্ষাবিদ, শিক্ষক সহ জনসাধারণের মতামত ও পরামর্শ পেতে প্রস্তাবিত শিক্ষা আইনের খসড়া তুলে ধরা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার আওতা 8ম শ্রেণী পর্যন্ত করতে একটি আইনি ভিত্তি প্রয়োজন। এছাড়া আইন না থাকায় শুধু পরিপত্র জারি করে শিক্ষা প্রতিষ্ঠানে সবসময় সরকারি বিধিবিধান কার্যকর করা যাচ্ছে না, তাই এই আইন প্রণয়নের উদ্যোগ। যেমন ধরেন একটা স্কুল সে বিভক্ত হয়েছে, কোনো ছাত্র নাই, 2 জন আছে, মাস্টাররা বেতন দিয়ে যাচ্ছে দিনের পর দিন, এই টাকাটা অহেতুক যাচ্ছে। এখন আমরা টাকা বন্ধ করে দিই, সে হাইকোর্টে গেলে রায় নিয়ে আসে তার বেতন দিচ্ছে বন্ধ করতে পারবে না। শিক্ষার এই লক্ষ্যটাকে অর্জন করবার জন্য, শিক্ষানীতি বাস্তবায়িত করবার জন্য এবং শিক্ষাক্ষেত্রে যে বাধাগুলো নানা পদে আছে, যেমন বললাম ওদের 2-1টা, এগুলোকে দূর করবার জন্যই আমরা চাই যে এই একটা আইন তৈরি করা, যে আইনের দ্বারা এই কার্যক্রম পরিচালিত হবে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে ইংলিশ মিডিয়াম, কিন্ডারগার্টেন, বিদেশি শাখা সহ সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি নিবন্ধন থাকতে হবে। মাধ্যমিক পর্যন্ত সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রবেতন ও অন্যান্য ফিস সরকারের অনুমোদন নিয়ে নির্ধারণ করতে হবে। পাঠ্যপুস্তক বোর্ডের অনুমোদন ছাড়া অতিরিক্ত বই পাঠ্য করা, শিশুদের শারীরিক বা মানসিক নির্যাতন, গাইড ও নোট বই তৈরি বা সরবরাহ, প্রাইভেট টিউশন বা কোচিং বাণিজ্যে শিক্ষকদের জড়িত হওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নানা মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে আইনটিতে। এছাড়া রাষ্ট্রবিরোধী কার্যক্রম, ধর্মীয় অনুভূতিতে আঘাত, শিক্ষকদের নানা অন্যায় কাজের জন্য এমপিও স্থগিত, বাতিল সহ নানা ধরনের সাজা দেয়া যাবে। আমি নকল করতে সুযোগ দিলাম, আমি জোর করে তাকে বাধ্য করলাম আমার কাছে প্রাইভেট পড়তে, নাইলে পরে তাকে আমি ক্ষতিগ্রস্ত করে দিলাম, এইসবগুলো তো বেআইনি, অন্যায়। তার জন্য কি আমার কোনো সাজা হবে না, শাস্তি হবে না? এমন বিষয় আছে যেগুলোর জন্য শাস্তি হওয়া উচিত। শিক্ষক হইলে আমি রেহাই পেয়ে গেলাম, তা তো হয় না। কিন্তু আমরা অনেকগুলো বিষয় আছে যেগুলোর জন্য সাজা বা শাস্তি বলাটা হয়তো খুব সম্মানজনক কথা হয় নাই। আমরা সেটার সাথে মিলেই আমরা একটা করব, কিন্তু আমরা জনগণের মতামত নেওয়ার জন্য আমরা দিচ্ছি। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য একটি আচরণবিধি তৈরির কথাও বলা হয়েছে শিক্ষা আইনে। শিগগিরই মন্ত্রিসভার অনুমোদন নিয়ে আগামী সংসদ অধিবেশনেই আইনটি উপস্থাপন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন। গতরাত 11:45 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। রাষ্ট্রপতিকে বিদায় জানাতে বিমানবন্দরে এসেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি সহ 3 বাহিনীর প্রধানগণ। এছাড়া তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিনী রাশিদা খানম। রাষ্ট্রপতি সিঙ্গাপুরের জাতীয় চক্ষু কেন্দ্রে চোখ পরীক্ষা করার পাশাপাশি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত মেডিকেল চেক আপ করানোর কথা রয়েছে। এবার আন্তর্জাতিক। সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে কাঁদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সচিত্র প্রতিবেদনে বলা হয়েছে বিদ্রোহীরাই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। ভারতের মুম্বাইয়ের ফটো সাংবাদিক গণধর্ষণের ঘটনায় শনিবার 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন বিজয় যাদব এবং সিরাজ খান। এ নিয়ে মোট গ্রেফতার হল 3 জন। গোপন খবর পেয়ে পালিয়ে যাওয়ায় কাশিম শেখ নামের অপর একজনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার ঘটনার দিন সহযোগী 4 জনকে নিয়ে নিজের বাড়িতে বসে টেলিভিশন দেখছিল কাশিম। এ সময় একজন পুলিশ কনস্টেবল তার খোঁজ করলে গা ঢাকা দেয় সে। এদিকে তদন্তকারী দল তাদের অনুসন্ধান ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে তরুণী সাংবাদিককে ধর্ষণের পর হত্যার পরিকল্পনা ছিল অভিযুক্ত 5 ধর্ষকের। চিকিৎসাধীন তরুণী শনিবার গণমাধ্যমের কাছে বলেছেন এখানেই থামতে চান না তিনি, সুস্থ হয়ে আবারও পেশাগত দায়িত্বে ফেরার আগ্রহ আছে তার। এবারে খেলার খবর, ফুটবল। 10ম সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ঢাকা ছেড়েছে জাতীয় ফুটবল দল। সকালে জাতীয় দলের 21 সদস্য একটি বিশেষ বিমানে করে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হন। 31 আগস্ট উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আবহাওয়ার সাথে মানানোর জন্য 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। শিরোনাম এটুকুই। 12টার মধ্যাহ্নে খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।